খানিকক্ষণ ভেবে আফিয়া জান্নাত বললেন, আসলে এই বিয়েটার সাথে নয়নতারার ভবিষ্যৎ জড়িয়ে আছে। মানে? তারা দুই বন্ধু ঠিক করেছে বিয়েটা, তাদের প্রথম ছেলের সাথে প্রথম মেয়ের বিয়ে। ছেলে মেয়ে দুটো বাবাদের কথায় রাজি হলো। আমার স্বামী তো অকালে পরপারে গমন করলেন, কিন্তু রাদীবের বাবা তার কথা খেলাপ করেননি। বিয়েটা হবে তিনি আশা দিয়েছেন। মাঝখানে ঝামেলা পাকালো রাফসান। মানে? সে নাকি ছোঁয়াকে অনেক আগে থেকেই পছন্দ করে। সে প্রস্তাব দিল ছোঁয়ার জন্য, কিন্তু ছোঁয়ার তাকে পছন্দ নয়। কেন? তার যেমন ছেলে পছন্দ তেমনটা রাফসান নয়, কিন্তু রাফসান এটা মানতে নারাজ। সে বলেছে ছোঁয়ায় বিয়েটা না করলে রাদীব ও নয়নতারাকে বিয়ে করবে না। রাদীপ এটা মানলো? হ্যাঁ, তাই আমিও জোর করি ছোঁয়াকে। একজন মা হিসেবে এটা করা আপনার উচিত হয়নি। আমি অসহায় আপা, কে বিয়ে করবে এই দুটো মেয়েকে? খরচ ছাড়া আমি আর কোথায় এদের গতি করতাম? ওরা সুন্দরী, গুণবতী। আমি এদের মাথার উপরে বাবার হাত নেই। তাছাড়া রাফসান আমাদের যেভাবে আগলে রেখেছে, ছোঁয়াকে আগলে রেখেছে, ওর চেয়ে ভালো কেউ ছোঁয়ার জীবনে আসবে আমি ভাবতে পারিনি। একবার বিয়েটা হলে সবটা ঠিক হয়ে যাবে। তোহার মা বসে টিভি দেখছিলেন। তো আজ ভার্সিটি থেকে তাড়াতাড়ি এসেছে বাসায়, ক্লাস বেশি ছিল না তার। সে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে এসে বলল, কি করছো মা? দেখেছিস কি করছিস? তুই গিয়ে আরাম কর। একটা কথা ছিল মা, হ্যাঁ বল। জরুরি। টিভি সাউন্ড কমিয়ে তিনি বললেন, কি কথা? মা আসলে আমি মানে কি? প্রেমে পড়েছি। সে তো জানি, পরশের। না, মুশফিকের। কি বললি তুই? আমি কি কোনো মুশফিকের নাম শুনলাম? হ্যাঁ। তিনি কিছুটা গম্ভীর হয়ে বললেন। কে সে? সব মাকে বলল তোহা। তিনি বললেন, মুশফিক ভালো হতে পারে, কিন্তু পরশের মাকে কি জবাব দিব আমি? পরশ নিজেই অন্য একজনকে ভালোবাসে, সো কোনো জবাব দিতে হবে না। সত্যি? হুম। মুশফিকের জন্য কোনো জবাব আমি দিচ্ছি না এখন। মানে? তাকে বল ফ্যামিলি নিয়ে আসতে। এমনিতেই মেয়ে দিয়ে দিব নাকি? মাকে জড়িয়ে ধরে তোহা বলল। এক্ষুনি বলছি। বাসায় এসে পরশকে সবটা বললেন সাফিনা আহমেদ। পরশ বলল, রাফসানকে ছোঁয়ার পছন্দ নয় কেন এখনো কিন্তু পরিষ্কার নয় মা। নাই হতে পারে পছন্দ, সব দিক থেকে ভালো হলেই যে কাউকে পছন্দ হতে হবে, বিয়ে করতে হবে কথা আছে নাকি? তাহলে আমাদের বের করতে হবে ছোঁয়ার কেমন ছেলে পছন্দ। এটা জানতে পারলেই আমার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। গুড আইডিয়া। কিভাবে বের করবে? কিভাবে বের করবে? মানে? মানে তুমি বের করবে ছোঁয়ার কেমন ছেলে পছন্দ। কেন রে, সবটা আমি করে দেব কেন? মায়ের কথা শুনে পরশ বলল, কারণ তুমিও ছোঁয়াকে পছন্দ করো, আর তুমিও চাও ও এই বাড়ির বউ হয়ে আসুক। বলো চাও না? হয়েছে হয়েছে, এত বিশ্লেষণ করার প্রয়োজন নেই। লাভ ইউ মা। যাই দেখে আসি তোমার হবু বউ কি করে। খানিকক্ষণ বাদে ট্রে হাতে সাফিনা আহমেদের রুমে এলো ছোঁয়া। দেখি ফলগুলো খেয়ে নিন। বসো আমার পাশে। ছোঁয়া বসতে বসতে বলল, পায়ে কি ব্যথা আছে এখন? না, সেরে গিয়েছে। তাহলে আর মাসাজ করতে হচ্ছে না আমাকে। হুম। ব্যথা নেই তো কি হয়েছে, এমনিতেও করতে পারি। আরাম লাগে না? তা লাগে। দিব? এখন লাগবে না। এখন একটা কথা বলো, কি? তোমার কেমন ছেলে পছন্দ? হঠাৎ এই প্রশ্ন? জানতে ইচ্ছে হলো। যার কোনো অহংকার থাকবে না, যে আমাকে অনেক বেশি ভালোবাসবে আর আর আমাকে বুঝবে। ব্যাস এতটুকুই? শুনতে এতটুকু মনে হলেও সবার মাঝে এসব গুণ বিদ্যমান থাকে না। রাফসানের মাঝে বিদ্যমান নেই? কিচ্ছু বলল না ছোঁয়া, মাথা নিচু করে বসে রইল। সাফিনা আহমেদ তার হাত ধরে বললেন। সব ঠিক হয়ে যাবে। এদিকে আড়াল থেকে সবটা শুনলো পরশ। পাশে তার বাবাও ছিলেন। পরশকে একটু দূরে সরিয়ে এনে তিনি বললেন, তুই অহংকারী না? ছোঁয়াকে ভালোবাসিস অনেক। বাকি কি রইল? ছোঁয়াকে বুঝিস কি না? হ্যাঁ বুঝি। সেটা তোর মনে হয়? এখন তোর কাজ কি? ছোঁয়ার বিশ্বাস জয় করে ওর কাছে যাওয়া। আমার মনে হয় না এত সহজ হবে ওর মন জেতা।
মেয়েটা নিজের পরিবারের প্রতি দুর্বল। আমার হাতে সময় আছে বাবা। রাদীপ না আসা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব আমি। এখন আমার প্রথম কাজ হলো ছোঁয়াকে জানানো তোহার সাথে বিয়েটা হচ্ছে না আমার। হাতের কিছু কাজ সেরে বেরিয়ে যাচ্ছিল ছোঁয়া। ড্রয়িং রুমে বসে আপেল খাচ্ছে পরশ। ছোঁয়াকে দেখে বলল, কই যাও? বাসায়, পরে আসবো আবার। বসো, একটু গল্প করি। ছোঁয়া এসে সোফায় বসলো। পরশ বলল, কি খবর তোমার হবু হাজবেন্ডের? ভালো আছে। আপনার হবু বউ? তোহার কথা বলছো? কেন, হবু বউ কি অন্য কেউ? অন্য কেউ হলেও তো হতে পারে। মানে? মানে তোহার সাথে আমার বিয়েটা হচ্ছে না। কেন? সে অন্য একজনকে ভালোবাসে। বিয়ে আপনার সাথে ঠিক থাকার পরেও? বিয়ে বাসার লোকেরা ঠিক করেছিল। আপনি তাকে ভালোবাসেন না? বন্ধুর মতো বাসি। তা সে আপনাকে জানালো অন্য কাউকে ভালোবাসার কথা? হুম। মেনে নিয়েছেন আপনি? কেন নিব না? সে যাকে ভালোবাসে তার কাছে যাওয়া উচিত। এটা তো সিম্পল বিষয়। অনেকের জন্য হয়তো জটিল, এই সহজ কথাটি বোঝে না অনেকে। কি? আপনি যা বললেন। ছোঁয়া দাঁড়িয়ে বলল। আসি এখন। ছোঁয়া নিজের রুমে এসে বসলো। নয়নতারা বলল, কি রে, আজ এই সময় বাড়ির কথা মনে পড়লো? আন্টি আঙ্কেলের সাথে গল্প করছেন, তাই চলে এসেছি। কাবাবের মাঝে হাড্ডি হয়ে লাভ কি? তুই মায়াজালে আটকে যাচ্ছিস ছোঁয়া। ঠিক বলেছ আপু, তারা প্রত্যেকেই আমার প্রিয় মানুষের তালিকায় জায়গা করে নিচ্ছে। তারা? আন্টি আঙ্কেল আর ওই সাইকিয়াট্রিস্ট। পরশ? মানুষটাকে অন্য ছেলেদের সাথে তুলনা করা যায় না। অন্যরকম তিনি। তিনি যত যাচ্ছে তার প্রতি রেসপেক্ট বেড়ে যাচ্ছে আমার। আসলে তারা প্রত্যেকটাই ভীষণ ভালো। সাফিনা আহমেদ শফিউল আহমেদকে বললেন, পরশের এত কষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ছোঁয়া যখন রাফসানকে পছন্দই করে না, ওকে সরাসরি পরশের জন্য প্রস্তাব দিলেই হয়। পরশের মতো ছেলেকে রিজেক্ট করবে ভাবো তুমি? এত কনফিডেন্সভাবে বলা ঠিক না। ধরতে গেলে রাফসানও পারফেক্ট। তবে কেন তার রাফসানকে অপছন্দ? আমি এত ধৈর্য রাখতে পারছি না। রাখতে হবে। রাফসানকে যেখানে অপছন্দ ছোঁয়ার, এত দিনেও যে ছোঁয়ার মনে জায়গা করতে পারেনি, তোমার কি মনে হয় তোমার এক কথায় পরশকে বিয়ে করতে রাজি হবে সে? হবে না। তার চেয়ে পরশ যা করতে চাইছে তাকে করতে দাও, সময় দাও তাকে। বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে গেল। বাগানে বসে আছে নয়নতারা। এমন সময় রাফসানের আগমন ঘটল। তুমি এখানে? নয়নতারা কিছুটা হকচকিয়ে বলে ওঠে। তুমি এখানে? রাফসান তার পাশে বসে বলল। আমি রাফসানি, কোনো ভূত নয়। হাসলো নয়নতারা। রাফসান বলল, কাল সকালে চলে যাচ্ছে। কালকেই যাবে? হ্যাঁ, তাই দেখা করতে এসছে। ছোঁয়া বাসা আছে? হ্যাঁ আছে। আমি দেখা করে আসি। রাফসান উঠে চলে গেল। চেয়ারের উপরে তার রুমালটা রয়ে গেল। নয়নতারা তাকে ডাকতে চেয়েও ডাকলো না। রুমালটা হাতে নিয়ে চুমু খেলো সে। চোখের কোণে পানি। ছোট থেকে রাফসানকে পছন্দ করে নয়নতারা। যেদিন তার বাবা জানায় রাদীপের সাথে তার বিয়ে দিতে চায়, সেদিন সে ছুটে যায় নিজের মনের কথা রাফসানকে জানানোর জন্য। কিন্তু তাকে অবাক করে রাফসান জানালো সে তাকে নয়, ছোঁয়াকে ভালোবাসে। আর তাকে যেন নয়নতারা সাহায্য করে এই বিষয়ে। এসব শুনে নিজের মনের কথা মনে চেপে রাখলো সে। সেই থেকে চেপে আছে। এই কথা যে কেউ জানে না। বারান্দায় দাঁড়িয়ে ছিল পরশ। সে দেখেছে রাফসানের রুমালে নয়নতারা চুমু খাওয়ার দৃশ্য। তার আর বুঝতে বাকি রইল না নয়নতারা ভালোবাসে রাফসানকে। ছোঁয়া জানলে কখনোই রাফসানকে বিয়ে করতে রাজি হবে না। নিচে নেমে এলো পরশ। এগিয়ে আসলো নয়নতারার কাছে। পরশকে দেখে সে চোখ মুছে নিল। পরশ বলল, আপনি ভালোবাসেন রাফসানকে? দাঁড়িয়ে পড়লো নয়নতারা। আশেপাশে তাকিয়ে বলল, এসব কি বলছেন আপনি? মিস নয়নতারা, আমি কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট। আপনি যে মানসিক সমস্যায় ভুগছেন এটা আমি বুঝে ফেলেছি। আর যার একমাত্র কারণ রাফসান। পরশের কাছে সত্যটা গোপন করতে পারল না নয়নতারা। ফুপিয়ে কেঁদে উঠল সে। পরশ বলল, রুমালটা দিয়ে চোখটা মুছে নিন, শান্ত হন। রুমালটা রাফসানের। এই রুমালে চোখ মোছারও অধিকার আপনার নেই? না। কেন? ওড়না দিয়ে চোখ মুছে নয়নতারা বলল,
আমি আশা করব ছোঁয়া যেন এসব কথা না জানে। কিন্তু আপনি ভালোবাসেন রাফসানকে। রাফসান ভালোবাসে ছোঁয়াকে, আর ছোঁয়াও এই বিয়েতে রাজি। কার খুশির জন্য করছেন এসব আপনি? ছোঁয়া নাকি রাফসান? দুজনেরই। রাফসানের মতো ভালো ছেলে ছোঁয়ার কাম্য। তবে শুধু রাফসানই কেন? দেখুন, এইসব আমাদের পার্সোনাল বিষয়। আপনি যদি ছোঁয়াকে বলেন এসব, কোনো প্রমাণ নেই, সো বলে লাভ নেই। পরশ মুচকি হেসে বলল। আমি বলবো না, চিন্তার কিছু নেই। নয়নতারা হন নিয়ে চলে গেল। পরশ নিজের মনেই বলল, আমি চাইলেই এই সুযোগটা কাজে লাগাতে পারতাম, কিন্তু আমি এভাবে ছোঁয়াকে পেতে চাই না। ওর মন জয় করে ওকে পেতে চাই। আর একদিন আমি সফল হবই। আমার ভালোবাসা যে মিথ্যে নয়। এর বেশি দিনের জন্য যাচ্ছি না। রাদীপ ভাইয়া খুব তাড়াতাড়ি দেশে আসতে চলেছে। উনি আসলেই বিয়ের দিন তারিখ ঠিক হবে। শুধু ওনার না, আমারও, মানে আমাদেরও। রাফসানের কথা শুনে মুখে হাসি আনার চেষ্টা করলো ছোঁয়া। রাফসান সেটা বুঝতে পেরে বলল, একটা সময় আসবে যেদিন তোমাকে অভিনয়ের হাসি দিতে হবে না। সেদিনটা তখনই আসবে যখন আমার স্বপ্ন পূরণ হবে, এর আগে সম্ভব নয়। ছোঁয়ার কথা শুনে রাফসানের মুখটা মলিন হয়ে গেল। কি করেনি সে ছোঁয়ার জন্য, তবুও একটুখানি জায়গা সে ছোঁয়ার মনে তৈরি করতে পারলো না। হতাশার মনে রাফসান বলল, আন্টির সাথে দেখা করে নি, বের হতে হবে আমায়। নিজের রুমে অনেকক্ষণ ধরেই পায়চারি করছে নয়নতারা। ছোঁয়া তার রুমে এসে বলল। দূর হলো আজ আপদটা। নয়নতারা থেমে বলল, কার কথা বলছিস? কার আবার? রাফসান? এভাবে কেন বলছিস তুই? মানুষটা তোকে ভালোবাসে ছোঁয়া। এভাবে যদি সে আমাকে ভালোবাসতো, আমি কখনোই তোর মতো অমত করতাম না। তোমাকে ভালোবাসলে তো আমি বেঁচেই যেতাম। দুই বোনই দীর্ঘশ্বাস ফেলল। ছোঁয়া খেয়াল করলো নয়নতারা ঘামছে। সে বলল, ফুল স্পিডে ফ্যান চলার পরেও ঘামছো কেন তুমি? শরীর খারাপ করছে তোমার? ও কিছু না, ঘুমাতে হবে। সব ঠিক আছে তো আপু? হ্যাঁ। শিওর? তুই যা এখন, আমার ঘুম পাচ্ছে। ছোঁয়া বেরিয়ে যেতে বিছানার উপরে বসে পড়ল নয়নতারা। তার সত্যটা যে পরশ জেনেছে, সে কি গোপন রাখতে পারবে কথাটা? না রাখলে কেলেঙ্কারি হয়ে যাবে। না, আজ আর ঘুম হবে না এই চিন্তায়। সারা রাত নয়নতারাও রাফসানের বিষয়টা ভাবলো পরশ। সেই নয়নতারার কষ্টটা উপলব্ধি করতে পারছে। তার ভালোবাসার মানুষটার সাথে তারই ছোট্ট বোনের বিয়ে হবে। চোখের সামনে দুজন দম্পতি হয়ে ঘুরে বেড়াবে। এ যেন এক হৃদয় বিদারক যন্ত্রণা, যা কোনো মেডিসিনেও ঠিক হবার নয়। নয়নতারার জায়গায় সে নিজে থাকলে এতক্ষণে হয়তো পাগলই হয়ে যেত। কারণ কাউকে পাগলের মতো ভালোবাসা যায়, কথাটা মিথ্যে নয়। এত বড় ত্যাগ স্বীকার নয়নতারার করেছে কিভাবে? নিজের ভালোবাসা পাওয়ার জন্য অন্তত একটা চেষ্টা তো করতেই পারত। ছোঁয়া যেখানে রাফসানকে পছন্দই করে না, সে সত্যটা জানলে কষ্ট পাওয়ার কথা নেই। কেন নয়নতারা ছোঁয়াকে জানানো হলো না সবটা? কেন? নানা রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পরশের মাথায়। উঠে বসে পানি খেয়ে নিল সে, আর বিড়বিড়িয়ে বলল, নয়নতারা হার মানতে পারে, আমি পারি না। আমি চেষ্টা করে যাব, শেষ পর্যন্ত করে যাব। কয়েকটা দিন কেটে গেল। পরেশের কথা মতো ছোঁয়া নিয়মিত ক্লাসে যায়। বাসায় যতটুকু সময় থাকে সাফিনা আহমেদের সাথেই সময় কাটায় সে। তবে আজকাল পরেশের সাথে তার দেখাও কম হয়। সকালে ছোঁয়ার ক্লাস, ফিরতে দুপুর হয়ে যায়। এদিকে বিকেলের পরেই পরশকে বেরোতে হয় হাসপাতালের উদ্দেশ্যে। রাতে ফিরে কখনো ছোঁয়ার দেখা পায়, আবার কখনো পায় না। এভাবেই দিন কাটছে। তবে যে সময়টুকু ছোঁয়াকে কাছে পায়, সে তার দিকে তাকিয়ে থেকে মনের তৃষ্ণা মেটায়। শফিউল আহমেদ তো একদিন বলেই ফেললেন, এভাবে তাকিয়ে থাকলে হবে? কখন পটাবি, কখন বিয়ে করবি, আর কখনই বা নাতি নাতনির সাথে খেলা করব। বাসার সকলেও ছোঁয়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এইসব সম্পর্কে ছোঁয়া কিছুই জানে না। পরশের হুট করে কিছু করার ইচ্ছে নেই। ভালোবেসে অপেক্ষা করতেও যে শান্তি। বিকেলে বাগানে বসে চা খাচ্ছিল পরশ। এমন সময় আগমন ঘটল ছোঁয়ার। পরশ তাকে বলল, বসো, চা খাও। আমার জন্য তো আনেনি। নিয়ে আসবো? না থাক, কেন? আমার চা খেতে অতটাও ভালো লাগে না। গায়ের রং কালো হয়ে যাবে বলে? না। তবে? আপনি ফুচকা খেতে পছন্দ করেন? না। ব্যাপারটা সেই রকম। তার মানে তুমি ফুচকা খেতে পছন্দ করো? কিভাবে বুঝলেন? ফুচকার উদাহরণ দিলে তাই।
আর ফুচকার কথা বলবেন না প্লিজ, আমার তো নাম শুনলেই জিভে পানি চলে আসে। পরশ হেসে বলল, এতটা ভালো লাগে? আবার জিজ্ঞেস কর, আমাকে যদি বলা হয় ভাত না খেয়ে ফুচকা খেতে হবে সারাদিন, রাজি হয়ে যাব আমি। তবে চলো এখন কোথায়? তোমাকে ফুচকা খাইয়ে আনি। কিছুক্ষণ ভেবে ছোঁয়া বলল। অন্য দিন যাব। পরশ জানে তার এই প্রস্তাবে রাজি হবে না ছোঁয়া, তবুও এমন একটা কথা বলে ফেললো সে। জানা থাকলেও হতাশ হলো পরশ। এই মেয়েটা তার সাথে ফুচকা খেতে যেতেই রাজি হলো না। সারা জীবন থাকার জন্য হবে তো। সন্ধ্যায় হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল পরশ। এমন সময় ড্রয়িং রুম থেকে তোহার কথা বলার শব্দ তার কানে ভেসে এলো। পরশ এসে দেখা পেল তার, হাসি মুখেই বলল, তুই এখানে? হ্যাঁ, বাবা আসছে কালই, পরশু আমার এঙ্গেজমেন্ট, দাওয়াত দিতে এলাম। এত দ্রুত সব ঠিকঠাক? তোর মতো নাকি, এখনো তো ছোঁয়াকে দেখে কথা ঘুরিয়ে তোহা বলল, এখনো সিঙ্গেল তুই। তুই যে অন্য বিয়ে করতে চলেছিস। ছেড়ে দিই তোকে? হেসে ফেলল পরশ। তোহা সবাইকে তার এঙ্গেজমেন্টে দাওয়াত দিল। ছোঁয়াকেও যেতে বলল তার পরিবার নিয়ে। সাফিনা আহমেদ চৌধুরী তাকে বসতে বললে সে বলে, আজ আন্টি বসবো না, পরশ তো বেরোচ্ছে, ওর সাথে যাই, ও আমায় ড্রপ করে দিবে। সে কি করে হয়? হয় হয়, আজ আসি। পরশ ও তোহা বেরিয়ে পড়ল। সাফিনা আহমেদ ছোঁয়ার উদ্দেশ্যে বলেন, আমার ছেলেটা যে কবে বিয়ে করবে? এভাবে কেন বলছেন আন্টি? কি করব, তার যে কোনো মেয়েকেই পছন্দ হয় না। কেন? সেটাও জানি না। আচ্ছা মা, তুমি বলো, আমাদের কি ইচ্ছে হয় না ছেলের বউ ঘরে আনতে, নাতি নাতনিদের মুখ দেখতে? এটা সব মা বাবারই ইচ্ছে। কিন্তু পরশ এটা বোঝে না। ওর কি বয়স কম হয়েছে? মোটেও না, বিয়ের সময় পার হতে চললো। সেটাই। জোর করে দিয়ে দিন। এত বড় ছেলেকে জোরই বা কিভাবে করি? উনি বিয়ে কেন করতে চায় না এটা বের করতে হবে আন্টি, তবেই এর একটা সমাধান করা যাবে। সাফিনা আহমেদ মনে মনে যেন এটাই চাচ্ছিলেন, ছোঁয়া নিজেই বের করুক না কেন পরশ অন্য কাউকে বিয়ে করছে না। সাফিনা আহমেদ বললেন, তুমি আমাকে এই ব্যাপারে সাহায্য করো। ও কেন বিয়ে করতে চায় না এটা তুমি বের করবা। আমি? হ্যাঁ তুমি। আমার জন্য এতটুকু করতে পারবে না? মুচকি হেসে ছোঁয়া বলল, পারবো আন্টি। গাড়িতে পাশাপাশি বসে রয়েছে তোহা ও পরশ। তোহা বলল, পরশ, এত সময় নেওয়া ঠিক হচ্ছে তোর? কি বিষয়ে বলছিস? অবশ্যই ছোঁয়ার। কি করব? আমার প্রতি তার কোনো ইন্টারেস্টই দেখছি না। প্রপোজ করার পরে হয়তো দেখবি। এমনও হয়? হয়, সে জানে না তুই তাকে ভালোবাসিস, এমন কিছু কর যাতে সে বুঝতে পারে এটা। তারপর? তারপর আর কি, প্রপোজ করে ফেলবি। বলছিস? রাফসান ভাই বিদেশ থেকে আসার আগেই তোকে সব সেরে ফেলতে হবে পরশ। ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসা উপলব্ধি করাতে এত বেশি সময় নেওয়া উচিত নয়। গাড়ি থামিয়ে পরশ বলল, বাসায় চলে এসেছি তোর। তোহা নামতে নামতে বলল, আমার কথাগুলো ভেবে দেখিস। তোহা চলে যাওয়ার পরেও গাড়ি ছাড়লো না পরশ। তোহা যা বলে গেল তা ভুল নয়, সে আসলে সময় নষ্ট করছে। রাদীপ চলে আসবে কিছুদিন পরে, যা করার সে আসার আগেই করতে হবে, না হলে আর কিছুই করার থাকবে না। কিন্তু করবে তো করবেটা কি সে? আজ খুব ভোরে এই ঘুমটা ভাঙলো পরশের। বারান্দায় আসতেই দেখতে পেল ছোঁয়া বাগানে হাঁটছে খোলা চুলে। এমন একটা দৃশ্য এত দূর থেকে দেখার কোনো মানে আছে? পরে দ্রুতই নিচে নেমে এলো। বাগান থেকে একটা গোলাপ ছিঁড়ে ছোঁয়ার পাশে এসে তার দিকে এগিয়ে দিয়ে বলল, শুভ সকাল বাগানের রানী। ছোঁয়া ফুলটা হাতে নিয়ে বলল, বাগানটা কিন্তু আমার নয়। রানী তো তোমাকেই লাগছে। তাই? হুম। শুভ সকাল। আন্টি উঠেছে? নামাজ পড়ে শুয়ে গিয়েছেন। কেন? দায়িত্ব শুরু করে দেওয়ার জন্য? দায়িত্ববোধ থেকেই যে করি তা নয়, আন্টি আমার মনে অনেকখানি জায়গা দখল করে নিয়েছে। শুধু আন্টি নয়, আপনারা সকলে, আপনাদের সকলকেই আমার খুব আপন মনে হয়। আপন মানুষদের আপন মনে না হয়ে পর কেন মনে হবে? হাসলো ছোঁয়া। পরশ বলল, এত সকালে চুল খুলে হাঁটছো যে, কোনো দুষ্টপুরি জেলাস করলে কি করবে? দুষ্টু করি? সে কি তুমি জানো না?
দুষ্ট পরীরা তাদের চেয়ে সুন্দরী কাউকে সহ্য করতে পারে না, নিয়ে গিয়ে বন্দি করে রাখে তাদের রাজ্যে। শব্দ করে হেসে উঠল ছোঁয়া। পরশ বলল, ভয় পাও না? ভয় পাওয়ার মতো কিছুই বলেননি আপনি। মনে হলো কোনো বাচ্চাকে গল্প শোনাচ্ছেন। খানিকটা লজ্জা পেল পরশ। ছোঁয়া কথা ঘুরিয়ে বলল, একটা সিরিয়াস প্রশ্ন করলে উত্তর দেবেন, যদিও পার্সোনাল। করো, দেওয়ার মতো হলে দিব। বিয়ে কেন করছেন না? প্রশ্নটা শুনে অবাক হয়ে পরশ বলল, তুমি করছো আমায় এই প্রশ্ন হঠাৎ? জানতে ইচ্ছে হলো না, মানে তোহা আপুরও কাল এঙ্গেজমেন্ট, আপনি বসে আছেন কেন? সত্যি বলবো, মিথ্যে শোনার জন্য প্রশ্নটি করিনি। অন্য একজনকে ভালো লাগে। এমন একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিল না ছোঁয়া। সে চোখ জোড়াও বড় বড় করে বলল, সত্যি? হ্যাঁ। তবে তাকেই করছেন না কেন? সে যে আমাকে পছন্দ করে না। বলেছে? না। আপনি বলেছেন? তাও না। তবে কিভাবে জানলেন সে আপনাকে পছন্দ করে না? মনে হয়। মুখটা বাঁকিয়ে ছোঁয়া বলল, এভাবে হবে না, প্রপোজ করে দিন। প্রপোজ? এভাবে তোতলানোর কি আছে? ভালোবাসেন, প্রপোজ করবেন না? কি আশা করছেন মেয়েটা এসে করুক? না, তা না। আমি চাইছি সে বুঝতে পারুক আমি তাকে ভালোবাসি। বোঝার মতো কিছু করেছেন? বুঝতে পারছি না। ওরে খোদা, সেটাও বুঝতে পারছেন না? মাথা নিচু করে পরশ বলল, না। বাগানে কিছুক্ষণ পায়চারি করে ছোঁয়া বলল, কিছু ফুল আর একটা কার্ডে নিজের মনের কথা লিখে মেয়েটিকে পাঠাবেন। আপনার তো নিজের বলার সাহস নেই, তাই এভাবে করতে হবে। মেয়েটি চিনে তো আপনাকে। তা ভালো করেই চিনে। তাহলে তো হলোই। কিন্তু কোনো কিন্তু না, ওকে প্রপোজ করবেন। রাজি না হলে অন্য একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে আপনাকে। অন্য একটা মেয়ে কেন? আন্টিরা চান আপনি বিয়ে করুন তাড়াতাড়ি। সে না হলে আর কেউ হবে না। এত ভালোবাসেন? অনেক বেশি। তাহলে এতদিন বসে আছেন কেন? তাকে হারানোর ভয়ে। যদি কথা বলা বন্ধ করে দেয় আমার দম আটকে আসবে। কথাও হয়? হুম। পরিচয় কিভাবে? সবটা না জানলেই কি নয়? আচ্ছা বাদ দিলাম, এবার বলুন কখন প্রপোজ করবেন? ভাবছি। পরশু করুন, তোহা আপুর এঙ্গেজমেন্টের পর। কাল তাকে সময় দেওয়া উচিত আপনার। সত্যি করব। অবশ্যই। তার কি ফুল পছন্দ জেনে নিন। তোমার কি ফুল পছন্দ? প্রশ্নটা শুনে ছোঁয়া চমকালো। পরশ বলল, এত সুন্দর আইডিয়া দিলে তোমাকেও ফুল দিব। এখন যেটা দিয়েছেন লাল গোলাপ, লাল গোলাপই পছন্দ। হুম। আচ্ছা আমি আসি, এখন নাস্তা বানাতে হবে। ওকে। ছোঁয়া চলে গেল। পরশ পড়ে গেল চিন্তায়। ছোঁয়া তাকে প্রপোজ করতে বলেছে, কিন্তু কাকে করবে এটা জানার পর সব ঠিক থাকবে তো? অজানা এক ভয় কাজ করছে পরশের মনে। সে তার কার্যকলাপের মাধ্যমে বোঝাতে চেষ্টা করে তার ভালোবাসার কথা, কিন্তু কতটুকুই বা বোঝাতে পেরেছে সে? তোহার বাসার থেকে মাত্র এসে বসলো পরশ ও তার পরিবার। আজ তার এঙ্গেজমেন্ট ছিল। সাফিনা আহমেদ ও শফিউল আহমেদ ভেতরের দিকে যেতে চাইলে পরশ বলল, কাল আমি ছোঁয়াকে প্রপোজ করতে যাচ্ছি। দুজনেই থেমে গেলেন। সাফিনা আহমেদ অবাক হয়ে বললেন, সত্যি? হ্যাঁ সত্যি। শফিউল আহমেদ বললেন, হঠাৎ এত সাহস মনে এলো কিভাবে? ছোঁয়ার জন্যই। সে বলেছে যাকে ভালোবাসি তাকে জানিয়ে দিতে। মা বাবা, কালকের দিনটা স্পেশাল আমার জন্য। তোমাদের সবার সামনেই ওকে মনের কথা জানাতে চাই আমি। আমি চাই শুধু আমি নয়, তোমরা ওই বাড়ির বউ হবার জন্য ওকে প্রপোজ করো। বলো করবে না? দুজনে একসাথেই বলল, করব। থ্যাঙ্কস, আমি একটু আসছি। শফিউল আহমেদ বললেন, কই যাস? ছোঁয়ার কাছে। কলিং বেলের শব্দে দরজা খুলে দিল ছোঁয়া। পরশ তাকে দেখে বলল, একটু বাইরে আসবে বাগানে? এক্ষুনি? দরকার আছে। চলুন। পরশের সাথে বাগানে এলো ছোঁয়া। সে বলল, কবে এলেন আপনারা? এক্ষুনি। ও কাল মা বাবার বিবাহ বার্ষিকী। তাই? হ্যাঁ, আমি চাচ্ছি কালকের দিনটা তাদের জন্য স্পেশাল করতে। ছোটোখাটো একটা অনুষ্ঠান করতে চাই। আমরা দুই পরিবার উপস্থিত থাকব, আর সেখানে থাকবে আমার সে। আমি তাকে ফুল ও কার্ড দিব, তবে
তবে সবার সামনেই। কাল ওকে সবার সামনেই প্রপোজ করতে চাই আমি। ওয়াও, একসাথে দুটো ধামাকা। তোমার সাহায্য প্রয়োজন কিন্তু। কেমন? কাল আমার সাথে শপিং করতে যেতে হবে। মা বাবার জন্য শাড়ি পাঞ্জাবি নিতে হবে, ঘর সাজানোর জন্য জিনিস, আর 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 তার জন্য ফুল আর কার্ড। ঠিক আছে, আমি এসব সামলে নিব। রান্নার দায়িত্ব আপুকে দেই। হ্যাঁ দাও, তবে হ্যাঁ, এসব কিন্তু সারপ্রাইজই থাকবে। তোমার বান্ধবী বলে সব বলে দিও না যেন আমার মাকে। একদমই না। আচ্ছা যেতে পারো তুমি এখন, রাত হয়েছে। ঠিক আছে। ছোঁয়া চলে যাচ্ছে। তার পথের দিকে তাকিয়ে আছে পরশ। কি হবে কাল? ছোঁয়া কি রাজি হবে তার প্রস্তাবে, নাকি দূরে সরিয়ে দিবে তাকে? না, হাজার ঘুম হবে না পরশের। সকাল 10টা হয়ে গেল। শফিউল আহমেদ বিছানার উপরে বসে বই পড়ছেন। রুমের ভেতরে এসে সাফিনা আহমেদ বললেন, কি ব্যাপার বলো তো? আজ আমাদের বিবাহ বার্ষিকী, কিন্তু পরশ আমাদের একটা উইশও করলো না। তোমার বড় ছেলেও করেনি। তার কাছে এটা আমি আশাও করিনি, এটা তুমি জানো। হুম। আজ ছোঁয়াকে সে মনের কথা জানাবে, তাই হয়তো ভুলে গিয়েছে, তাই না? জেলাস? আমি? হুম। কেন? এই যে তোমার ছেলে ছোঁয়ার জন্য আমাদের বিবাহ বার্ষিকীর কথা ভুলে গিয়েছে। মোটেও জেলাস নই আমি। আজ ওর জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, ওই দিকেই মন থাকা স্বাভাবিক। তোমার ছেলে আমাদের সারপ্রাইজ দিবে বলে উইশ করেনি। কি বলছো? সত্যি বলছি, সকালেই তাকে ফোনে কেক অর্ডার করতে শুনেছি। ছোঁয়ার জন্য হতে পারে। না, এটা আমাদের জন্যই, আমাদের নাম লিখতে বলেছে। মুখে বিশ্বজয়ের হাসি ফুটালেন সাফিনা আহমেদ। শফিউল আহমেদ বললেন, পরশ মোটেও আমাদের বড় ছেলের মতো নয় সাফিনা, তার কাছে ভালোবাসার সব মানুষের গুরুত্ব আছে। নয়নতারাকে রান্না সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়ির বাইরে এলো ছোঁয়া। পরশ এসে বলল, রেডি তুমি? হ্যাঁ, কলেজের নাম করে চলে যাচ্ছি। আমার জন্য মিথ্যে বলেছো তোমার বান্ধবীর কাছে? হুম, তার জন্যই বলেছি। তাকেই তো সারপ্রাইজ দিব। নিজের বিয়ে বার্ষিকীতে ছেলের হবু বউ কেউ দেখবে। আজ অনেক খুশি হবেন আন্টি। হুম। কি চলুন এবার। প্রথমে একটা কেকের দোকানে এলো তারা। পরশ বলল, তার জন্য একটা কেক অর্ডার করো, তোমার পছন্দ মতো। না মানে আমি তো এসব বুঝি না, তাই। কার জন্য? যাকে আজ প্রপোজ করব। আন্টি আঙ্কেলেরটা আপনি করবেন? করে ফেলেছি সেটা আগেই। ছোঁয়া লাভ শেপের একটা কেক পছন্দ করলো। পরশকে দেখিয়ে বলল, এটা ঠিক আছে? তুমি বললে আছে। এখানে আই লাভ ইউ লিখে দিলে একদম পারফেক্ট। ছোঁয়ার মুখে আই লাভ ইউ শুনে পরশের অজানা এক ভালো লাগা কাজ করছে। ইস, কখন যে তার মুখ থেকে কথাটা নিজের জন্য শুনতে পাবে সে। কেকটা অর্ডার করে দুজনে এলো শপিং মলে। পরশ বলল, আজ আমরা সবাই এক রঙের জামা পরবো। বেশ, তো ভালো লাগবে তিনজনকেই। 3 না 6 জন বলো। মানে? মানে তোমরাও। আমরা কেন? তোমরাও আমাদের ফ্যামিলি মেম্বার এখন। কিন্তু কোনো কিন্তু নয়। সবার জন্য ড্রেস চয়েস করবা তুমি, এসব আমার কর্ম নয়। ঠিক আছে, আমাদের টাকা আমি দিব। মোটেই না। আমার পক্ষ থেকে সবার জন্য আজ এসব উপহার থাকবে। প্লিজ এমন করো না ছোঁয়া। খানিকক্ষণ ভেবে ছোঁয়া বলল, ঠিক আছে। এমন একটা কালার ঠিক করো যেটায় সবাইকে মানাবে। সাদা। আমার মতে সাদা সবাইকে মানায়, কি বলেন? হ্যাঁ, খারাপ না। তাছাড়া আরও আছে পেস্ট, ক্রিম, ব্ল্যাক কালার, সব বয়সীদের মানায়। ঠিক আছে, তোমার যা ভালো লাগে নাও। হ্যাঁ চলুন, যেটা ভালো লাগে সেটা নেওয়া যাবে। পেঁয়াজের খোসা ছাড়াতে ব্যস্ত নয়নতারা। এমন সময় রাফসানের ফোন আসলো। স্ক্রিনে তার নামটা দেখেই সে তাড়াহুড়ো করে রিসিভ করে বলল, কেমন আছো তুমি? ভালো। তুমি কেমন আছো? আছি ভালো। ছোঁয়া কোথায়? সত্যটা লুকিয়ে নয়নতারা বলল, কলেজে। ও, রাদীপ ভাই দেশে ফিরছে কদিন বাদে। কথাটা শুনে নয়নতারার বুকটা ধক করে উঠল। রাফসান বলল, আন্টিকে বলো প্রস্তুতি নিয়ে রাখতে বিয়ের।
ভাইয়া দেশে ফেরার সাথে সাথে কিন্তু বিয়ের আয়োজন শুরু হয়ে যাবে। হুম। কদিন বাদে ছোঁয়াকে নিজের করে পাবো, ভাবলেই মনে এক ভালো লাগা কাজ করে। এত বেশি ভালোবাসি কেন ওকে বলতে পারো? নিশ্চুপ নয়নতারা। রাফসান বলল,